অনেকক্ষণ পরও যখন মায়েরা ওয়াশরুম থেকে বের হয় না, ইরফান রেগে বলে, স্টুপিড, এক্ষুনি বের না হলে দরজা ভেঙে ভিতরে ঢুকব। তখনই মায়েরা খট করে দরজা খুলে বের হয়। ইরফান মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা মিনমিন করে বলে, বের হয়েছি, এবার আপনি যান। ইরফান মায়েরার হাত ধরে টেনে তার সামনে দাঁড় করায়। মায়েরা ভেজা ঠোঁট জোড়া তীক্ষ্ণ চোখে চেয়ে মৃদু স্বরে বলে, নাও পারফেক্ট। কথাটা বলে টুপ করে মায়েরা ভেজা ঠোঁটে একটা শুকনো চুমু খেয়ে ফেলে। মায়েরা কটমটো দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। এই লোকটা প্রবলেমটা ঠিক কোন জায়গায়, তাকে একটু নিঃশ্বাসও নিতে দেয় না। ইরফান মায়েরা দৃষ্টি পাত্তা দিল না। মায়েরা থেকে দূরে সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এসব খুলে ফেলো, আর বাইরে যেতে পারবে না, ইটস ফাইনাল। কথাটা বলে ড্রয়ার থেকে তার রুমের দরজার চাবি নিয়ে গটগট পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা লাগাতে ভুলেনি। মায়েরা পিছু পিছু যেতে যেতে বলে, আমি যেতে চাই প্লিজ, আর বাইরে যাব না। কে শোনে কার কথা? ইরফান এবার তার ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে গিয়েছে। যেটা চাবি সে তার পকেটে রেখেছে, সে ছাড়া এই দরজা এবার কেউ খুলতে পারবে না। মায়েরা দরজা ধরে টানলো, খুলতে পারল না। বুঝলো ওপাশ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তার ভীষণ খারাপ লাগলো। এতক্ষণ এইখানে বন্দি হয়ে বসে থাকবে। এখন তো ইনায়া আপু চলে যাবে, আর ইনায়া আপুর কাছ তার ছোট ভাইটা আছে। ঘাড় বাঁকিয়ে দেওয়াল ঘড়িতে নজর দেয়। ঘড়ির কাঁটা রাত 8:05। মায়েরা অসহায় হয়ে বেডের ওপর গিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো কখন দরজা খুলবে। আর তার মনে হয় ইনায়া আপু যাওয়ার আগে ইরফান এসে দরজা খুলে দিবে। এই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সময় পেরিয়েছে প্রায় 1 ঘন্টা। এরই মাঝে মায়েরা ঘুমায়নি বা কিচ্ছু করেনি। এত সময় শুধু বসে বসে সময় পার করলো। ইরফান আসলো না। হঠাৎই দরজার ওপাশ থেকে ভাইয়ের কণ্ঠ পায়। মায়েরা বেড থেকে নেমে দৌড়ে দরজার কাছে দাঁড়ায়। দরজা থাপ্পড় দিয়ে বলে, সোনা ভাইয়া, কাউকে ডেকে এই দরজাটা খুলে দিতে বলো তো। লাবিব দরজার ওপাশে দাঁড়িয়ে পড়ে। তার বোনের গলা পেয়ে ডেকে উঠে, আপু তুমি কোথায়? মায়েরা ওপাশ থেকে বলে, ভাইয়া আমি ঘরের ভিতরে, কাউকে ডেকে আন যা, তাহলে দরজা খুলে দিবে। লাবিব বুঝলো না মায়েরার কথা। সে তার ছোট হাতে দরজা থাপ্পড় দেয় আর অনবরত তার বোনকে ডাকে, আপু আমাকে কুলে নাও, আপু আমার চকলেট শেষ। মায়েরা খারাপ লাগছে, সে কী করবে বুঝতে পারে না। তার ভাই এখানে একা কেন? লাবিব দরজা থাপ্পড় দিতে দিতে কেঁদে দেয়। কান্নামাখা গলায় বলে, আপু আমাকে কুলে নাও, আপু আসো। মায়েরা কান্না পাচ্ছে। তার ভাই তার কাছে আসার জন্য কাঁদছে, অথচ সে নিতে পারছে না। অসহায় কণ্ঠে বলে, ভাইয়া আপুর ঘরের ভিতরে, কাউকে বলো তাহলে দরজা খুলে দিবে। লাবিব তার বোনের কথা শোনে না। কাঁদতে কাঁদতে আবারও ডাকে, আপু আমাকে কুলে নাও, তুলো নাও, চকলেট দাও, আমু খাবো, আপু আসো। মায়েরা অসহায় চোখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানের ওপর ভীষণ রাগ হচ্ছে। সে তো বলল আর বাইরে যাবে না। লাবিব বোনে দেখা না পেয়ে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে সামনের দিকে যায়। ইরফানের মামি লাবিবকে একা একা কাঁদতে দেখে কোলে নেয়। মায়েরার ভাই এটা, তিনি চেনেন। লাবিব ভদ্র মহিলা কোলে উঠে কাঁদতে কাঁদতে বলে, আপু পাশে না, আমার কাছে, আপু জামো, আপু জামো, আপু কোলে উঠব। ইরফানের মামি লাবিবের গাল মুছে দিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, তোমার আপু যে কোথায় বাবা? দেখিনি তো, কান্না করো না, আপু চলে আসবে। লাবিব ভদ্রমহিলার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার আপু আবার কোথায় হারালো? এদিকে মায়েরা লাবিবের আর সাড়া না পেয়ে ভয় পায়। বিয়ে বাড়িতে কোথা থেকে কত মানুষ এসেছে, বাচ্চা ছেলেটা যদি হারিয়ে যায় ভাবতে গলা শুকিয়ে আসলো। কান পেতে শোনার চেষ্টা করলো লাবিবের গলা শোনা যায় কিনা। না, মনে হচ্ছে ত্রিসীমানায় নেই। মায়েরা কান্না পায়। তার ভাই কোথায় গেল? মায়েরা গলা ছড়িয়ে ডাকে, লাবিব ভাইয়া আসছে। কোনো সাড়া পায় না। তার এবার চিন্তা মাথা ফেটে যাচ্ছে।
তামান্না মায়রাকে না পেয়ে আবারও ইরফানের ঘরের সামনে এসে দেখলো দরজা আটকানো। মায়রা লাবিবকে আবারও ডাকে। তামান্না বাইরে দাঁড়িয়ে বলে, মায়রা তুমি ভিতরে কেন? মায়রা দূরত্ব বলে, আপু দরজাটা খুলে দাও প্লিজ, তোমার ভাই আমাকে আটকে রেখে গিয়েছে। তামান্না লক ঘুরিয়ে চেষ্টা করলো, খুলছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করে যখন পারল না তখন হতাশার সুরে বলে, মায়রা ইরফান ভাই হয়তো এটা লক করে দিয়েছে, চাবি ছাড়া খুলবে না। মায়রা নিস্তেজ গলায়, ও আচ্ছা আপু। তার চোখ থেকে সত্যি সত্যি দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার ছোট ভাইটাকে কতদিন পর দেখলো, একটুর জন্য তাকে রেখে বাইরে গিয়েছিল, আবার এসে নিত, কিন্তু তা আর হলো না। মায়রা তামান্নাকে জিজ্ঞেস করে, আপু লাবিবকে দেখেছো? হ্যাঁ, তোমার কোলে উঠবে বলে কাঁদছিল, আমার আম্মুর কোলে দেখলাম। তুমি একটু দাঁড়াও মায়রা, আমি ইরফান ভাই থেকে চাবি আনছি। মায়রা লাবিবের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কিছু বলল না, চুপ করে গিয়ে বেডের উপর পা তুলে বসলো, হাঁটুতে মাথা ঠেকিয়ে রাখলো। কেন যেন তার কান্না পাচ্ছে খুব। কিছুক্ষণের মাঝে চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবকে তার মা কোলে নিয়েছে, এখন তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। লাবিব কাঁদছে গুনগুন করে। ইরফানের ছোট ফুপি লাবিবকে মাথায় হাত বুলিয়ে বলো, কান্না করে না বাবা। লাবিব তার মায়ের গলা জড়িয়ে গলা মুখ গুজে রেখে ফুপিয়ে কাঁদে। বিড়বিড়িয়ে বলে, আমি আপু যাবো, আপু কুলে যাব, আপু কোথায়? মায়েরা মা বারবার চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। মেয়েটা আর একটা বারের জন্য দেখল না। ভদ্রমহিলা চাতক পাখির ন্যায় মেয়েকে একটিবার দেখতে চায়। তার মেয়ে তার উপর খুব অভিমান জমেছে। সে কি আসলেই ভালো মা হতে পারেনি? মায়েরা বলা সৎ মা শব্দটা কানে বাজলে এখন কেন যেন সূর্যের ন্যায় বুকে বিঁধল। ছেলেটাকে জড়িয়ে নিল। তার ছেলেকে মায়েরা খুব ভালোবাসে। যাওয়ার আগে তার ছেলেকে একটিবার দেখতে আসলো না। মেয়েটা তার প্রতি এত অভিমান, গ্রামে গিয়েও একটিবারও তাদের বাড়িতে যায়নি। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলল। তার স্বামী বাইরে অপেক্ষা করছে, দেরি করলে তো অনেক সময় মেয়ে দেখা পেল না। ইরফানের মা সহ ফুপিতে জিজ্ঞেস করলো, কেউ বলতে পারল না। আর দেরি করল না, এমনিতে অনেক রাত হয়েছে, গ্রামে পৌঁছাতে হবে। আর দেরি করলে তার স্বামী তাকে আস্ত রাখবে না। দীর্ঘশ্বাস ফেলে সবাই থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়ালেন। লাবিব হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। বাচ্চা ছেলেটি বোধ হয় বুঝলো সে আর তার আপুকে দেখতে পাবে না, আর তার আপুয়ের কোলে উঠতে পারবে না। কেঁদে কেঁদে বলে, মা আপু জাম্মু, আপুর কোলে উঠব, আমাকে আপুকে নিয়ে চলো। মায়রার মায়ের চোখের কোণে পানি। এই বাচ্চাটা তার সামলাতে এখন খুব কষ্ট হয়। তার আপু এর অভাব পূরণ করতে পারে না। আজ কতদিন পর তার বাচ্চা তার আপুকে পেয়ে কত খুশি হয়েছিল, আবার তাকে না দেখতে পেয়ে কাঁদছে। লাবিব তার মায়ের মুখ ঠেলে কাঁদতে কাঁদতে বলে, আপু কাছে নিয়ে চলো। আপু জামো, আপু কোথায়? আপু তুদু চলে যায় আলাম থেকে। বাইরে গেলে লাবিবের বাবা লাবিবকে কোলে নেয়, মাথা হাত বুলে সান্ত্বনা দেয়। বিরক্ত হয় খানিক। ওই মেয়ের মাঝে কী পায় কে জানে। তার ছেলে হয়ে অন্যের মেয়ের প্রতি এত দরদ আসে থেকে। লাবিব কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুমো ঘুমো ভাব ধরা দেয় তার চোখে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুলে বিড়বিড় করে, আপু পূজা আমাকে কোলে নেয় না, তুলেও দেয় না, আমার সামনে আসে না। পুতা আপু বিড়বিড় করতে করতে কান্না মাখা ক্লান্তি চোখ জোড়া ঘুম এসে ভিড় করে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় বাচ্চা ছেলেটি। তার আপুর জন্য কাঁদতে কাঁদতে ইরফান দরজা খুলে তার ঘরে প্রবেশ করে। দরজা খোলার শব্দ পেয়ে মায়েরা মাথা তুলে তাকায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে যায়। মায়েরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফানের দিকে একবার তাকায়, অভিমান অভিযোগে দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরফানকে
পাশ কাটিয়ে বাইরে যায়। ইরফান ভুরু কোঁচকালো। মায়েরা পিছু পিছু যায় আর বলে, স্টুপিড, এভাবে দৌড়াচ্ছ কেন? মায়েরা ইরফানের কথা শুনল না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। কতবার পড়তে পড়তে বেঁচে গিয়েছে। ইরফান পিছন থেকে ধমকায়, তবে নিচে নামলো না। উপর থেকে দাঁড়িয়ে মায়েরার কর্মকাণ্ড দেখতে লাগলো। মায়েরা আশেপাশে কাউকে যেন খুঁজছে। দু হাতে চোখ মুছে নেয়। তার শাশুড়ি রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞেস করে, মা, আমার ছোট ভাই লাবিব কোথায়? রুমা নেওয়াজ বললেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাচ্চাটা তোমার জন্য কাঁদলো দেখলাম। গ্রামে চলে গিয়েছে তারা। মায়েরা মন খারাপ নিয়ে ছোট করে বলল, ও আচ্ছা। মায়েরা মাথা নিচু করে নেয়। চোখের কোণে পানি। তার কলিজা ফেটে যাচ্ছে। তার ভাই যে তার কোলে উঠতে চাইল, সে নিতে পারল না। তার কাছে চকলেট চেয়েছিল, সে দিতে পারল না। তাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভাবতে কেন যেন শব্দ করে কাঁদতে ইচ্ছে করল। কতদিন পর তার ভাইটাকে পেয়েছিল, অথচ সে এসেই কেঁদে চলে গেল। কান্নাগুলো গিলে নিল। মাথা নিচু করে ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দ্বারা চোখ মুছে নিল। এরপর ধীর পায়ে ইনায়ের ঘরের দিকে যায়। ইনায়া তার ঘরে বসেছিল মন খারাপ করে। তার চোখ ভেজা। এই বাড়ি ছাড়া থাকতে হবে ভাবলেই কেমন দম বন্ধ লাগছে মেয়েটার। ছোট থেকেই 2-3 দিনের জন্য খালা মামা বাড়ি ঘুরতে যাওয়া ছাড়া আর কোথাও যায়নি। আজ যেখানে একেবারে চলে যেতে হবে ভাবলে দুঃখরা ঘিরে ধরছে। মায়েরা দেখে ইনায়া ভেজা চোখ মায়েরার দিকে তাকায়। মায়েরা চুপ করে ইনায়ের পাশে বসে ইনায়াকে জড়িয়ে ধরল। এই বাড়িতে তারেক নেওয়াজ। এরপরে এই আপুটা তাকে খুব ভালোবাসে, তার বান্ধবীর মতো। সে চলে যাচ্ছে ভাবতেই মায়েরা নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভাইয়ের কথাটা মনে পড়ে। মায়েরা চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মায়েরা ইনায়াকে ছেড়ে ইনায়ার গালে হাত দিয়ে বলে, আপু, তুমি কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না। আমাকে ভুলে গেলে তোমার জামাইকে সিন্ধুকে আটকে রেখে তোমাকে এখানে এনে আবার আমাকে মনে করিয়ে দিবে। ইনায়া কান্নামাখা চোখে হেসে ফেলে। এতপর বলে, তুমি আমাকে ভুলে গেলে কি হবে? মায়েরা দুহাতে চোখ মুছে বলে, মায়েরা কাউকে ভুলে যায় না, বুঝলে? নো টেনশন। এরপর ইনায়ের সাথে টুকটাক কথা বলে মায়েরা বেরিয়ে আসে। ইনায়ার কিছুক্ষণ পর চলে যাবে। মায়েরা খারাপ লাগছে। শেষ চুপচাপ ইরফানের ঘরে এসে দেখল ইরফান ঘরে নেই। মায়েরা বেডের এক কোণায় গিয়ে বসে। 2 হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে উঠে। তার ভাইয়ের কথা মনে পড়ছে। যতবার ভাবছে তার কোলে ওঠার জন্য কেঁদেছে, ততবারই তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। তার মাকে তো দেখতে পারল না, আবার কখনো দেখা হবে কিনা নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে মায়েরাকে বেডের উপর বসে থাকতে দেখে অবাক হয়। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়েরার পানে। মায়েরা একটু পর পর যেন কেঁপে উঠছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়ায়। গম্ভীর গলা জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা মাথা তুলল না। একমাত্র এই লোকটার জন্য তার ছোট ভাইকে কেঁদে কেটে চলে গিয়েছে। জীবনের কথা বলবে না সে এই লোকটার সাথে। ইরফান মারার কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে, নো রেসপন্স। ইরফান রেগে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে ইগনোর করছে। দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ স্টুপিড, কী প্রবলেম? স্পিক আপ। মায়া সেভাবেই বসে থাকলো। ইরফান ঝাটকা মেরে মায়েরাকে টেনে তুলে। মায়েরা চোখ বন্ধ, কেঁদে কেটে মুখের অবস্থা যা তা করে ফেলেছে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার মুখ পানে। মায়েরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলছে। ইরফানের কথা বলার ভাষা হারায়। মেয়েটা এভাবে কাঁদছে কেন? দ্রুত মায়েরার মুখ 2 হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছো কেন? মায়েরা ইরফানের দিকে চুপ করে তাকিয়ে থাকলো। চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। ইরফান তার খসখসে হাতে মায়েরার নরম গাল মুছে দেয়। আবারও নরম গলা জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছো কোথায়? কেউ কিছু বলেছে? মায়েরা এবারও কিছু বলল না। ইরফান ব্যস্ত হাতে মায়েরার হিজাব
খুলে পাশে রাখে। এরপর মায়রার গালে হাত দিয়ে কণ্ঠে মলিনতা ঢেলে বলে, কাঁদছো কেন স্টুপিড গার্ল? টেল মি হোয়াট হ্যাপেন। আই উইল ফিক্সড এভরিথিং। মায়রা এত রাগ লাগছে এই লোকটার উপরে, তাকে আর তার ভাইটাকে কাঁদিয়ে এখন এসেছে সব ঠিক করতে। সহ্যই হচ্ছে না এই লোকটাকে। মায়ের উপর অভিমানের মাত্রা গাঢ় হয়। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভালো কথা, এই দুনিয়ায় কি একটা ভালো মানুষ ছিল না যার মনে অন্তত একটু দয়ামায়া আছে? এই লোকটার গলাতে তাকে ঝুলিয়ে দিতে হলো। তার আর বাঁচতে ইচ্ছে করে না, কেউ তো তাকে ভালোবাসে না। তার এই ছোট ভাই আছে, তার সাথে সে একটু থাকতে চায়, অথচ সবাই তার সাথে শত্রুতা করে উঠে পড়ে লাগে। মা তার জন্য অপেক্ষা না করেই তার ভাইকে নিয়ে চলে গেল, আর এই লোককে তো তাকে তার ভাইয়ের কাছে যেতে দিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গায়ে যা শক্তি ছিল সব শক্তি দিয়ে ইরফানের দুহাত তার গাল থেকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। রাগে চিৎকার করে বলে, পাষাণ লোক, একটু দয়ামায়া নেই আপনার? আমি একটু ভালো থাকলে আপনার গায়ে আগুন লেগে যায়, তাই না? অমানুষ একটা নির্দয় পুরুষ। কথাগুলো বলতে বলতে চোখ থেকে অগণিত অশ্রুর কণা গলা বেয়ে গড়িয়ে পড়ে। আবারও হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে বিড়বিড় করে স্বার্থপর সবগুলো, কেউ আমার কথা দুটো মিনিটও যদি ভাবত। ইরফান স্বস্তি চোখে মায়রার পানে চেয়ে রইল। প্রথমে কিছুটা রাগ হলো, মায়রা এভাবে কাঁদতে দেখে রাগ মিলিয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুনে পানি পড়লে নিমিষে আগুন নিভে যায়, তেমনি মায়রার অশ্রু কণা ইরফানের এক মুহূর্তে নিভে গেল। কেমন করে যেন তাকিয়ে রইল মাথা নিচু করে রাখা মায়রার পানে। বেডসাইড টেবিলের ওপর ফোন বেজে উঠল। ইরফান চুপ করে তাকিয়ে রইল মায়রার পানে। ফোন তুলল না। কল বাজতে বাজতে কেটে যায়। আবারও কল আসলো। ইরফানে এগিয়ে গিয়ে কল রিসিভ করে ছোট করে বলে, আসছি। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কাবার থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে। ব্ল্যাক গাওয়ারিং প্যান্টের ওপর হালকা ব্ল্যাক শার্টটি জড়িয়ে নিল। দুহাতে শার্টের হাতা কুনু পর্যন্ত গুটিয়ে নেয়। এতবার হাত ঘড়ি হাতে পড়তে পড়তে একবার মায়রার পানে তাকায়, তবে কিছু বলে না। ফোন পকেটে রেখে ব্যালকনিতে যেতে নিয়ে তার ঘরের ভিতরে ঘরটা আছে, সে ঘরের দরজা হাতল ধরে ঘোরালে অবাক হয়। এই ঘরটা খোলা কেন? ভিতরে উঁকি দিলে মনে পড়ে এই ঘরের লাইট ফিউ হয়েছে গতকাল। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালো, কিছু ভাবলো হয়তো। ফোঁস করে বিরক্ত শ্বাস ফেলে দরজা লক করে দেয়। এরপর গটগট পায়ে ব্যালকনিতে চলে যায়। ইরফান ব্যালকনিতে গেল। মায়রা মাথা তুলে তাকায়। মেয়েটা অবাক হয় ভীষণ। সে যে এত কিছু বললেও লোকটা তাকে কিছুই বলল না। বললে কি হয়? সে শুনতো না, ভালো লাগে না। আর তাছাড়া সে যা বলছে ভুলে তো কিছু বলেনি। আবারও তার ভাইয়ের কথা মনে পড়ল। বাম কাত করে বাঁ হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়ে। ইরফান ব্যালকনি দরজা চাপিয়ে দেয়। রাতে অন্ধকারে মিটমিট বাতাসে সে গা ছুঁয়ে দেয়। ইরফান ছোট একটা টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইট বের করল। অন্ধকারের মাঝে অজানা দৃষ্টি রেখে সিগারেটে আগুন ধরায়। গুনে গুনে 3টা সিগারেট শেষ করে। এরপর ড্রয়ার থেকে চুইংগাম বের করে মুখে নেয়। সিগারেটের গন্ধ দূর করার জন্য মূলত বেশ অনেকগুলো গপ্পা গুপ্পা চুইংগাম কিনেছে ইরফান, কারণ অবশ্যই মায়েরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে। দুহাত প্যান্টের পকেটে গুজে বেশ কিছুক্ষণ চুইংগাম চিবায়। দৃষ্টি অন্ধকারচ্ছন্ন প্রকৃতির মাঝে, মুখবায় চিরাচরিত গাম্ভীর্য, মুখ জুড়ে ভাবনার ছাপ। কিছুক্ষণ পর মুখে গোল করে ফেলে দেয় চুইংগাম। এরপর ঘরের ভেতর প্রবেশ করে। বেডের ওপর নজর পড়লে দেখতে মায়রা এদিকে ফিরে শুয়ে চোখ বুজে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার দিকে। মায়রার মাথার কাছে বসে, বাম পায়ে হাঁটু মেঝেতে ঠেকায়, ডান পা সামান্য উঁচু করে রাখে। বাঁ হাতে মায়রার গালে হেলে আসা চুলগুলো কানে পিঠে গুজে দেয়। মায়রা ঘুমের মাঝে শব্দ করে শ্বাস ছাড়ে। কেঁদে কেটে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মায়রার ফোলা মুখ পানে চেয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না মায়রা কেন কাঁদল। মায়রাকে ঘরে আটকে রেখে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। কাজের চাপে একদম মাথায় ছিল না।
মাথা আসতে এক প্রকার দৌড়ে এসেছে ঘরে, বাট সময়টা হয়তো বেশি ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ইরফানের মনে প্রশ্ন জাগে, মেয়েটা কি ভয় পেয়ে এত কাঁদল? ইরফান বাঁ হাতে বুড়ো আঙুলের সাহায্যে মায়েরার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা জমে থাকা জল কণা মুছে দিল। মায়েরার গায়ে আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকে, লিটল বাট। মায়েরা সাড়া দিল না। একটু নড়েচড়ে ঘুমের ঘরে ডান হাতে ঠাস করে সামনের দিকে ফেলে। ফলস্বরূপ তার হাতটা ইরফানের কাঁধের ওপর এসে পড়ে। ইরফান আর চোখে তাকালো তার ঘাড়ের ওপরে রাখা মায়েরার হাতখানার দিকে। ডান হাতে বাড়িয়ে তার কাঁধে থাকা হাতটা হাতের মুঠো নিল। এরপর মারার হাতে উল্টো পিঠে ছোট্ট করে একটা চুমু খায়, আবার মৃদু স্বরে ডাকে, লিটল বাট। মারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়নি, একটু চোখ লেগেছিল। ইরফানের একটু ডাকে স্পর্শ মেয়েটা ঘুম ছুটে যায়, তবে চোখ খুলে তাকায় না। এই লোকের সাথে তো সে জীবনে কথা বলবে না, প্রশ্ন আসে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার বন্ধ চোখের পাতা দৃষ্টি নিবদ্ধ রাখে, ভরে কুচকে বলে, আই না, তুমি জেগে আছো?